আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক ও শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের দেশে প্রতি মুহূর্তে কোনো না কোনো সময়, অর্থাৎ প্রতিদিন না, প্রতি ঘন্টায় না, প্রতি মুহূর্তেই নাটকীয় ঘটনা ঘটে চলছে, আমরা দেখতে পাচ্ছি। মানে ন্যাচারালি, কৃত্রিম ভাবে এমন কিছু ঘটনা ঘটতেছে যে বাংলাদেশের রাজনীতির পুরো ঘটনা, বর্ণনা, রহস্য এবং পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন শিরোনাম দিব যে আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, সকালে যদি আমরা সেটা ডিক্লেয়ার দিয়ে থাকি, দেখা গেছে বিকেলে সেই নতুন এমন কিছু ঘটেছে সেটা বলা জরুরি হয়ে যায়। তেমনি প্রতি মুহূর্তেই এখন এই ঘটনা ঘটে চলছে। আপনাদের আজকে আমরা যে কথাগুলো বলবো আপনারা অনেকেই জানেন, কেউ কেউ হয়তো জানেন না। আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ইউনূস যে কোনো সময় পালিয়ে যেতে পারে, যে কোনো সময় তার সরকার পালিয়ে যেতে পারে। হ্যাঁ, আমিও মনে করি পালিয়ে যেতে পারে। সেটা তারেক রহমানও যদি দেশে থাকতো যে কোনো সময় পালিয়ে যেত। এই জন্যই তো তারেক রহমানকে আসতে দিচ্ছে না। এই জন্যই তারা তারেক রহমানকে আসতে দিচ্ছে না। কারণ তারেক রহমান আসলেও তাদের পালিয়ে যেতে হবে। বাংলাদেশের যে জনপ্রিয়তা, তার যে বৃহত্তর দল, সেই জনপ্রিয়তার কাছে ইউনূস টিকবে না। আমি তো বলেছি যে কালকে যদি বিএনপি বলে যে আমরা, মানে তারা, বিএনপি যদি বলে যে তারা জামাতকে তালাক দিল, এনজিওগ্রাম সরকার ইউনূসকে বাইন তালাক দিল, এই সরকার 72 ঘন্টা টিকবে না, 72 ঘন্টা টিকবে না। কোনো কোনো সময় বলতে পারে যে 24 ঘন্টা টিকবে না। কারণ যখন তারা বলবে এই সরকারকে তারা তালাক দিল, তখন তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাঠে নেমে যাবে। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কে কে ঠেকে রেখেছে? জামাত, ওয়াকার, না বিএনপি? আদতে বিএনপি। বিএনপি এই এনজিওগ্রাম সরকারকে সাপোর্ট দিয়ে রেখেছে, ওয়াকারকে সাপোর্ট দিচ্ছে, বিএনপি জামাতকে সাপোর্ট দিচ্ছে বলেই এত মব সন্ত্রাস হচ্ছে। কারণ বিএনপি যখন তালাক দিবে না, এই মব সন্ত্রাস করার সাহস তারা পাবে না। তখন সাথে সাথে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে। আর তখন ইউনূসকে পালিয়ে যেতে হবে। মানে বিএনপির আন্দোলন করতে হবে না, বিএনপি শুধু বলবে যে তারাই এই এনজিওগ্রাম সরকারকে তালাক দিয়েছে, জামাতকে তালাক দিয়েছে। আমি তো বললাম 72 ঘন্টার মধ্যে এই সরকারের পতন ঘটবে। কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা তখন মাঠে নামা শুরু করবে। কিন্তু বিএনপি এটা জেনেই এই সমর্থন দিচ্ছে না। কিন্তু মানে এই সরকার, এই তথাকথিত সরকার প্রতি তাদের যে সমর্থন, সেই সমর্থন প্রত্যাহার করতেছে না। কিন্তু যদি এইভাবে থাকতে থাকে, তারেক রহমান না আসতে পারে, তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোন দিকে যাবে। যে কোনো সময় আওয়ামী লীগের বিএনপির দরকার নাই, কিন্তু বিএনপিকে টিকে থাকতে আওয়ামী লীগের দরকার আছে। তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তা প্রমাণ কি জানেন? যে 17 মাসেও তারেক রহমান দেশে ফিরতে পারেন। 17 মাসে না। তিনি কাকে ভয় পান? আবারও বলতেছি, তারেক রহমান আসলে কাকে ভয় পান? তার নিরাপত্তা বিঘ্নিত কে ঘটাবে? যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের লোক জয় বাংলা স্লোগান দিতে পারে না, যাদের শরীরে, একটা ছেলেকে দেখলাম যার শরীরে চড়া পাখির গোস্ত নাই। চড়া পাখি বুঝেন? চড়া পাখি মানে যেটা আমরা চড়ুই পাখি বলেন আপনার, আমার এলাকায় সেটা চড়া পাখি বলে। এই চড়ার গোস্ত যার শরীরে নাই, সেটা জয় বাংলা স্লোগান দিয়ে লিখা, জয় বাংলা স্লোগান দিয়ে লিখা। তার মানে বুঝতে পারছেন তো, যার শরীরে চড়া পাখির গোস্ত নাই, তার কোন রাজনৈতিক ভিত্তি নাই, সেই দেখতেও মনে হয় যে গাঁজাখোর, সেই ছেলেটা এসে জয় বাংলা স্লোগান দিলে তাকে মারে, তাড়িয়ে দেয়। মানে এখন জয় বাংলার পক্ষের লোকের, আওয়ামী লীগের পক্ষের লোকের, মুক্তিযুদ্ধের পক্ষের লোকের অবস্থা এইরকম, মানে ভয়াবহ পরিস্থিতিতে আছে। তাহলে নিশ্চয়ই সেটা কার জন্য মনে করছেন? ওই ছেলের জন্য না? তাহলে এই অবস্থা যদি আওয়ামী লীগের থাকতে, আওয়ামী লীগ তো তারেক রহমানের জন্য নিরাপদ না। যেখানে যার শরীরে চড়া পাখির গোস্ত নাই, তার সামনে জয় বাংলা স্লোগান দিতে এখন আওয়ামী লীগ বাধাগ্রস্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে তো বিএনপির সামনে তারা পারবে না। তাহলে তারেক রহমানের বাধা দেওয়ার জন্য তো, বা তার নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তো আর আওয়ামী লীগ বসেনি, ছাত্রলীগ বসেনি। তাহলে তার নিরাপত্তা কে বিঘ্নিত করতে পারে? কে? নিশ্চয়ই ইউনূস সরকার, নিশ্চয়ই জামাত, নিশ্চয়ই জামাত ইউনূসের মিল্লি-জুলি সরকার। এটা আমার কথা না, তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলছে যে জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকারকে তারা বিশ্বাস করে না। এটা আমি বলি না, এটা আমরা যখন বলেছি আমাদের গালি দিয়েছেন। আমরা যখন বলেছি জামাত, এটা জামাত, আমরা বলেছি জামাত, বিএনপি এবং
ইউনূসের মিলাজোলা সরকার, তখন আপনারা আমাদের গালি দিয়েছেন। আমরা এই বলেছি যে এই সরকার জামাত চালায়, তখন আরো বেশি গালি দিয়েছেন। কিন্তু এখন কে বলতেছে? জাইমা রহমান বলতেছে এই বিএনপি লোকে আমাদের গালি দিয়েছে, আমাদের বলছে আমরা আওয়ামী লীগের দোষর, আমরা আমরা রয়ের এজেন্ট, আমরা ভারতের দোষর, শেখ হাসিনার দোষর, আওয়ামী লীগের দোষর, এগুলো গালি দিতেন। তো জাইমা রহমানও কি এখন আওয়ামী লীগের দোষর হয়ে গেল, রয়ের এজেন্ট হয়ে গেল? জাইমা রহমানও কি এখন শেখ হাসিনার দোষর হয়ে গেল? এই কথাগুলো তো আমরা বলেছি ভাই, কত না গালাগালি আপনারা করলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের কথাগুলোই সত্য, আমরা জনমান করেছি। তারেক রহমানের বাংলাদেশে পদার্পণ করতে না পারার মধ্যে দিয়ে প্রমাণ হলো যে আমাদের কথাগুলি সত্য। আমরা যে অনুমানগুলো করেছিলাম সেগুলো প্রতিদিন সত্যে পরিণত হচ্ছে। আপনারা আজকে একটা ভয়াবহ ঘটনা শুনেছেন যে সন্দ্বীপে সন্দ্বীপে কারি সম্মেলনে, কারীদের সম্মেলনে, মানে যারা কোরআন পড়ে, কোরআন প্রতিযোগিতায় থাকে, ভালো করে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, তাদের সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে। ভাবা যায়? ভাবা যায় স্বাধীন বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদ? আপনারা কোনোদিন পুরো পাকিস্তানে কোনোদিন বাংলাদেশ জিন্দাবাদ শুনেছেন? শুনেন নাই, শুনবেন না। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে কারীরা কারী সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়, দেওয়াটাই স্বাভাবিক। কারণ এই মুহূর্তে তো বাংলাদেশটা পাকিস্তানিদের দখলে। কেউ কেউ তো মনে করে পাকিস্তানের আইএসআই এর ঘাঁটি, আইএসআই এর হেড অফিসটা এখন ঢাকাতে বসেছে। কেউ কেউ মনে করে, আমরা বলি না, কেউ কেউ মনে করে। কেউ কেউ মনে করে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের আইএসআই এর কথায় উঠে আর বসে, তুরস্কের কথায় উঠে আর বসে। আমরা এটা শুনেছি, আমাদের কাছে এরকম মনে হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সুতরাং ওই সন্দ্বীপে স্লোগান দিতেই পারে পাকিস্তান জিন্দাবাদ, আমি একটু অবিশ্বাস বা করিনি বা এটা নিয়ে বিস্মিত হইনি। তার চেয়ে বড় প্রমাণ কি, সেই মিটিং এ দেখবেন কালো পাঞ্জাবি পরা এই বড় দাঁড়িয়ালা একটা পাকিস্তানি জঙ্গি ছিল। সেটা হলো পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি হাফিজ সাইদের রাইট হ্যান্ড। তো পাকিস্তানের জঙ্গি রাইট হ্যান্ড কে পাশে বসিয়ে কারি সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিবে না তো বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে? এটাই স্বাভাবিক। এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ, এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ। কিন্তু কেউ কথা বললো না, কেউ প্রতিবাদ করলো না, কোনো মামলা হলো না, কোনো আলোচনাই হলো না। কিন্তু এই কাজটা যদি ইসকন করতো, ভারত জিন্দাবাদ বলতো, তাইলে এতক্ষণ দেখতেন সরাসরি রাষ্ট্রদ্রোহ, তার ইসকনের যত লোকজন আছে তাদের ধরতো আর পেটাইতো। কিন্তু এখন তো ওই কারীদের ধরতেছে আর পেটাচ্ছে না। এখন তো কারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে না। এখন যারা ওই সম্মেলন আয়োজন করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না? এখন কেন তাদের ধরে কেউ পেটায় না? কারণ বাংলাদেশে এখন পেয়ারা পাকিস্তানি রাজত্ব চলতেছে, তাই তাকে কেউ ধরবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে যারা একেবারে মনে করেছে তারা দখলে নিয়ে নিয়েছে, তারা জানে না বাংলাদেশের মানুষ যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ালে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে দিবে না। আরেকটা হাস্যকর খবর নেই, এই যে আমি যাকে আদর করে বলি গণরিয়া অধিকার পরিষদ, আপনারা যাকে জানেন গণ অধিকার পরিষদ, সেই গণরিয়া পরিষদের এক নেতা বলেছে, তার নাম হচ্ছে রাশেদ, আবার খানও লাগায়। তিনি বলেছেন যে হাসিনার জন্য কথা বলার মানুষ হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। মানে কিরকম হাস্যকর একটা বক্তব্য। শেখ হাসিনার পক্ষে নাকি কথা বলার জন্য হারিকেন দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। আসলে কি তাই? আমরা একটু খোঁজ নিয়ে দেখি কি হয়। হাসিনার পক্ষে কথা বলার যদি লোক না পাওয়া যায়, মিস্টার রাশেদ, আপনি যে পার্টি করেন গণরিয়া অধিকার পরিষদ, আপনি যে পার্টি করেন আওয়ামী লীগের একটা ওয়ার্ডের যত লোক আছে, একটা ওয়ার্ডের যত লোক আছে, সারা বাংলাদেশে তোমার হবে মিস্টার রাশেদ? সারা বাংলাদেশে তোমার গণরিয়া অধিকার পরিষদের জামালপুরের ধরো মাদারগঞ্জ একটা উপজেলা, ধরো সরিষাবাড়ির একটা উপজেলা, সেই উপজেলার একটা ওয়ার্ডের যত লোক আছে, সারা বাংলাদেশে তোমাদের এই গণরিয়া অধিকার পার্টির এত লোক হবে? আর আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য নাকি হারিকেন দিয়েও কথা বলার লোক খুঁজে পাওয়া যায় না? তো টিভি চ্যানেলে আমাদের নিষিদ্ধ করছে কেন? টিভি চ্যানেলে একটা মুক্তিযুদ্ধের পক্ষের লোকের কথা বলতে দাও না। আচ্ছা, ওটা বাদ দিলাম, আবার আসি শক্তির কথা। তোমরা যে মব সন্ত্রাস কায়েম করেছো, এই মব যখন তোমাদের উপরে পাল্টা মব হবে, তখন তোমাদের হারিকেন তো দূরের কথা, হেজাক দিয়ে খুঁজে পাওয়া যাবে?
তোমাদের তো যে সমুদ্রে যে জাহাজ থাকে না, জাহাজে যে লাইট থাকে ওটাতে খুঁজে পাওয়া যাবে তোমাদের, আরে কিন্তু দূরের কথা। তোমাদের তো ওই সমুদ্রে যে জাহাজ চালায় ওটা তো সবচেয়ে বেশি আলো হয়, ওই লাইট দিয়েও তো তোমার খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? নিশ্চিত পাওয়া যাবে না। কোনোদিনই তোমার আর খুঁজে পাওয়া যাবে না এই বাংলাদেশে। শেখ হাসিনার জন্য যদি হারিকেন দিয়ে কথা বলার লোক না পাওয়া যায়, তাহলে 1 লাখ আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ারতে মাঠে রাখছো কেন? একটু সরাও না রে বাবা। তোমার মতো রাশেদের, তোমার ভিপি নুরের, তোমার গণরিয়া পরিষদের পাহারা দিতে আর্মি লাগে, জামাতের লোকের পাহারা দিতে 1.5 লাখ পুলিশ লাগে, 35,000 নেভি লাগে, এবং তোমাদের নিজস্ব মব সন্ত্রাসের বাহিনী আছে। আবার শুনলাম তোমরা নাকি 15-20 হাজার জঙ্গি ট্রেনিং দিয়েছ। শেখ হাসিনার জন্য কথা বলার লোক পাওয়া যায় না, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তুলে নাও। শুধু আর্মি তো রাখো নাই, সেই আর্মির আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। সেই আর্মিটাকে তুলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে দেখো তোমাদের খুঁজে পাওয়া যায় কিনা। তোমাদের খুঁজে পাওয়া যাবে? একটু পাওয়া যাবে না। তারপরে তিনি বলেছেন যে হাসান লোকিনু নাকি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে, কারণ তিনি জুলাই সন্ত্রাসী আন্দোলনকে তথাকথিত বলেছেন। তো জুলাই সন্ত্রাসী আন্দোলন তো তথাকথিতই, তথাকথিতই। এই 1.5 লাখ পুলিশ আর 1 লাখ আর্মি যদি ব্যারাকে ফিরে যায়, তোমাদের ইউজ যখন তখন যে কোনো মুহূর্তে পালায় যাবে। আমরা জানি তোমরা নিজেরা পালায় যাওয়ার জন্য প্রস্তুত আছো। যে দেশে মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করা হয়, সেই দেশে জুলাই আন্দোলনকে তথাকথিত বলে রাষ্ট্রদ্রোহ হয় না, সংবিধান ফেলে দিলে রাষ্ট্রদ্রোহ হয় না, মুক্তিযুদ্ধকে গালাই দিলে কিছু হয় না, বঙ্গবন্ধুকে যা ইচ্ছা তাই বলবো সেটা রাষ্ট্রদ্রোহ হয় না। আর জুলাইকে তথাকথিত বললে, এই সন্ত্রাসীদের, এই জুলাই সন্ত্রাসী আন্দোলনকে তথাকথিত বললে রাষ্ট্রদ্রোহ হবে। যে কোনো মুহূর্তে এই বাংলাদেশটা যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধের দিকে যাবে, এবং এটা নিয়ে যাচ্ছে। এই ইউনূস জামাত পরিকল্পিত ভাবে আমাদের দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু কতদিন এইভাবে চলবে? খুব বেশি দিন তার চলবে না, চলতে পারে না, চলতে দিবেও না জনগণ। বাংলাদেশের জনগণ তো বোকা না। টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যামস্টেড ও হাইগেটের এমপি, এক সময় ছিলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী। তাকে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে ঢাকার আদালত। এমন ঘটনা ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে যেমন বিরল, তেমনি বাংলাদেশের বিচারিক ইতিহাসেও প্রথম। এই রায়টি এমন এক আন্তর্জাতিক রাজনৈতিক ও আইনি ককটেল যা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সরাসরি ওয়েস্টমিনিস্টার প্যালেস বা ব্রিটিশ পার্লামেন্টের দরজায় নিয়ে ফেলেছে। আর রায়ের পর বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমের খবরে আর সামাজিক মাধ্যমের আলোচনায়। প্রথম প্রশ্নটি হলো, এই রায়ের কারণে কি টিউলিপের ব্রিটিশ এমপি পদ আদৌ ঝুঁকিতে পড়বে? দ্বিতীয় প্রশ্ন হলো, যেসব অভিযোগে টিউলিপ সিদ্দিক একে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে প্রতিক্রিয়া দিয়েছেন সেগুলো কতটুকু যুক্তিযুক্ত? তৃতীয় প্রশ্নটি হলো, যথেষ্ট তথ্য প্রমাণ আদালতে হাজির না করার সত্ত্বেও, এমনকি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্ট না মেনে কেন টিউলিপ সিদ্দিককে এই মামলায় জড়াতে হলো? বিশেষ করে টিউলিপ সিদ্দিক নিজে প্লট নেননি, শুধু কথিত প্রভাব খাটানোর জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু সেই প্রভাব আবার খাটিয়েছেন ডিজিটাল মাধ্যমে। কিন্তু আদালতে হাজির করা হয়নি কোনো ডিজিটাল প্রমাণ, যেটি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্টের লঙ্ঘন। সবশেষ প্রশ্নটি তুলেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। তাদের আশঙ্কা, এই রায়ের প্রভাব ব্রিটেন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্য গার্ডিয়ানের এই আশঙ্কার বাস্তবতা কতটুকু? পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ডের রায় হয় 1 ডিসেম্বর। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর, তার বোন শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। মামলার অন্য 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এর আগে 27 নভেম্বর পূর্বাঞ্চলের রাজুক প্লট বরাদ্দে দুর্নীতির অন্য 3 মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। একটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পান 5 বছরের কারাদণ্ড। আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেয় আদালত। দর্শক, প্লট দুর্নীতির যে মামলার রায় 1 ডিসেম্বর ঘোষণা করা হলো, সেটির তাৎপর্য আগের মামলা থেকে আলাদা। এতে আসামি করা হয় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে, যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি।
টিউলিপ বছরখানেক আগে লেবার পার্টির সরকারের মন্ত্রীও ছিলেন। তবে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন। তার বিষয়ে যুক্তরাজ্য একটি স্বাধীন তদন্ত পরিচালিত হলেও অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দর্শক, একটি উল্লেখযোগ্য বিষয় হলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পূর্বাঞ্চলের 6টি প্লট নিয়ে 6টি মামলা হয়েছে। এর একটি প্লটও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নামে নেই, কিন্তু 3টি মামলায় তিনি আসামি। এর একটিতে তার কারাদণ্ড দেওয়া হলো 1 ডিসেম্বর। প্রশ্ন হলো, টিউলিপ সিদ্দিক কোনো প্লট নেননি, তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল? টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগটি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট বরাদ্দের দুর্নীতিতে প্রভাব খাটানোর। মামলার সারসংক্ষেপে বলা হয়, টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য 2 ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন। টিউলিপকে প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট 1947-এর 5-এর 2 ধারা এবং দণ্ডবিধির 109 ধারায় দোষী সাব্যস্ত করেছে আদালত। রায় আদালত বলেছেন, আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে। দর্শক, 27 নভেম্বর প্লট দুর্নীতির 3টি মামলার যে রায় হয়েছিল, সেদিন প্রথম আলোর খবরে বলা হয়েছিল শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে 6টি প্লট বরাদ্দ নেন। প্রশ্ন হলো, যদি 2009 সালে এই প্রক্রিয়া শুরু হয়, টিউলিপ সিদ্দিক এমপি হয়েছিলেন 2015 সালে, তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কতটুকু সত্যি? দর্শক, টিউলিপ যেহেতু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, তাই স্বাভাবিকভাবেই ব্রিটেন সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফলো করে প্রচার হয়েছে। বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশের আদালত থেকে এই রায় ঘোষণার পর ওয়েস্টমিনিস্টারের রাজনীতি অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। এসব আলোচনায় একটি বিষয় উঠে এসেছে, সেটি হলো ঢাকার এই 2 বছরের কারাদণ্ড কি লন্ডনে টিউলিপের রাজনীতি বা সংসদ সদস্য পদ কেড়ে নেবে? দর্শক, এর জন্য দেখতে হবে যুক্তরাজ্যের 1981 সালের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট। এই আইনের অধীনে ব্রিটিশ কোনো সংসদ সদস্যকে পদ হারানোর জন্য 2টি শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত হলো, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তাকে 1 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়, তবে তিনি পার্লামেন্টের সদস্যপদ হারানোর ঝুঁকিতে পড়েন। টিউলিপ সিদ্দিকের 2 বছরের সাজা এই প্রথম শর্তটি পূরণ করে। গুরুত্বপূর্ণ দিক হলো, এই আইনে বলা হচ্ছে এই দণ্ড ইউনাইটেড কিংডমে হোক বা অন্য কোথাও দেওয়া যেতে পারে, অর্থাৎ বিদেশি আদালতের রায়কেও ব্রিটিশ আইন বিবেচনা করে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই আইনের দ্বিতীয় শর্ত, যেটির কারণে টিউলিপ সিদ্দিক এমপি থেকে যাবেন। বলা যায় যুক্তরাজ্যের আইনের এই শর্তটি টিউলিপের জন্য একটি মজবুত ঢাল তৈরি করে রেখেছে। সেই শর্তটি হলো, শুধুমাত্র সাজা হলেই এমপি পদ যায় না, বরং সেই সাজার কারণে বর্তমানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বা রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মধ্যে কোথাও আটক বা ডিটেইন থাকেন, অথবা যেখানে তিনি আটক থাকার কথা সেখানে বেআইনিভাবে বাইরে থাকেন। দর্শক, টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের মুক্ত অবস্থায় আছেন। ঢাকার আদালত তাকে দণ্ড দিলেও যুক্তরাজ্য সরকার বা ব্রিটিশ আদালত এই রায় কার্যকর করার জন্য তাকে ব্রিটিশ কারাগারে আটক বা ডিটেইন করেনি। যেহেতু তিনি ব্রিটিশ দ্বীপপুঞ্জের কোথাও আটক নন, তাই তিনি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1981 এর অধীনে অযোগ্য বিবেচিত হচ্ছেন না। এই কারণে টিউলিপ সিদ্দিক আইনিভাবে তার এমপি পদ হারাচ্ছেন না। আবার যুক্তরাজ্যের রিকল অব এমপি অ্যাক্ট 2015 অনুযায়ী কোনো নির্বাচিত এমপি যদি 1 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড প্রাপ্ত হন, তবে তার পদ বাতিলের প্রক্রিয়া বা রিকল পিটিশন শুরু হতে পারে। তাই টিউলিপের দণ্ড এই আইনের আওতায় পড়ে। তবে এখানেও আরেকটি আইনি প্রশ্ন রয়েছে। আইনটি মূলত ব্রিটিশ আদালতের রায়ের ক্ষেত্রে সরাসরি কার্যকর হয়। বিদেশি আদালতের রায়, বিশেষ করে যে দেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বন্দি বিনিময়ের চুক্তি নেই, তা স্বয়ংক্রিয়ভাবে একজন ব্রিটিশ এমপির পদ খারিজ করতে পারে না। দর্শক, টিউলিপ সিদ্দিক এমন একটি বিদেশি আদালতের রায় দণ্ডিত হয়েছেন, কিন্তু সেই রায় ইউকেতে কার্যকর করার মতো আইনি প্রক্রিয়া বা চুক্তি নেই। তার মানে টিউলিপকে ফেরত এনে শাস্তি নিশ্চিত করার কোনো উপায়ই বাংলাদেশ সরকারের হাতে নেই। বিবিসি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। বাংলাদেশ দেশটির কাছে একটি
টু বি কান্ট্রি হিসেবে বিবেচিত, অর্থাৎ তাকে প্রত্যর্পণের অনুমতি পেতে যুক্তরাজ্যের আইনজীবী ও বিচারকদের সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে। কিন্তু সে প্রমাণে যে ব্যাপক ঘাটতি রয়েছে সেটি জানিয়ে এর মধ্যে ব্রিটেনের নামকরা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো টিউলিপের রাজনৈতিক দল লেবার পার্টি যেমন তার পক্ষে তেমনি তার বিরোধী দলের বড় বড় আইনজীবীরাও এরই মধ্যে তার পক্ষে বিবৃতি দিয়েছেন। টিউলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্র বিবিসি ওয়ার্ল্ডকে বলেছেন, দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারে না। বিবিসি বলছে তারা বুঝতে পেরেছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি তার লেবার পার্টির সদস্যপদ এবং হাউস অব কমন্সের হুইপের পদে বহাল থাকবেন। দর্শক, রায় ঘোষণার পর টিউলিপ সিদ্দিক তার প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে টিউলিপ সিদ্দিক বলেছেন, এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যেমন অনুমানযোগ্য তেমনি অযৌক্তিক। তিনি দাবি করেছেন তার মনোযোগ সবসময় হ্যামস্টেড এবং হাইগেটের ভোটারদের প্রতি। বাংলাদেশের এই নোংরা রাজনীতি দ্বারা তিনি মনোযোগ হারাতে চান না। টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবীরা বরাবরই তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন। আবার টিউলিপ যে অভিযোগগুলো করে আসছিলেন সেগুলোর পক্ষে কথা বলেছেন ব্রিটেনের নামকরা আইনজীবীরা, যাদের কেউ কেউ আবার টিউলিপের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেও পরিচিত। 25শে নভেম্বর ব্রিটেনের নামকরা একদল আইনজীবী যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদে ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে এক গাদা অভিযোগ করেছেন। আইনজীবীদের এই দলে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার, সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক ফিলিপ স্যান্ডস ও জিওফ্রি রবার্টসন আছেন। তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদাপ্রাপ্ত আইনজীবী। হাই প্রোফাইল এই আইনজীবীরা বলেছেন টিউলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাকে অভিযোগ সম্পর্কে জানার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি, এমনকি আইনি সহায়তা পাননি। দর্শক, 1 ডিসেম্বর রায় ঘোষণার পর বেশিরভাগ ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের একটি বিষয় বেশ গুরুত্ব পেয়েছে, সেটি হলো অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার। যেমন বিবিসি শিরোনাম করেছে, টিউলিপ সিদ্দিক এমপিকে বাংলাদেশে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে বিচারের পরে। আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যম টিউলিপ সিদ্দিকের এই দণ্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তন এবং সাবেক ক্ষমতাসীনদের উপর প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে। দর্শক, ব্রিটিশ সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এই রায় আরো প্রশ্নবিদ্ধ হয়েছে সরকার পক্ষের আইনজীবীদের বক্তব্যে। বিশেষ করে আদালতে কোন কোন প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, শেখ রেহানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ররোচিত করে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট নিয়েছেন। টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা সিদ্দিককে প্লট পাইয়ে দেওয়ার জন্য তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ও ইন্টারনেটের বিভিন্ন অ্যাপের মাধ্যমে এবং বাংলাদেশে এলে সরাসরি যোগাযোগ করেছেন। দুজন সাক্ষীর সাক্ষ্য এবং তাদের জবানবন্দিতে তা প্রমাণিত হয়েছে বলে রায় উল্লেখ করেছে আদালত। মজার বিষয় হলো, বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন, কেবলমাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দি ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা। তরিকুল ইসলাম বলেছেন, হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিক যোগাযোগ করেছেন, তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিনশট বা কপি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম বলেন, না, সাক্ষী ওসমান গনি এবং উজ্জ্বল হোসেন ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে, টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি জনাব সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা, ভাই ও বোনকে প্লট পদ্ধতিতে প্ররোচিত করেছে, উস্কানি দিয়েছেন। তবে হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিকের দেয়া মেসেজের কোনো স্ক্রিনশট বা কপি আইনজীবীদের কাছে নেই বলে জানান তারা। বিষয়টি ফেসবুক পোস্টে তুলে ধরেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি লেখেন, হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটের কপি আছে কিনা এমন প্রশ্নে আইনজীবী স্বীকার করেন এমন কোনো কিছু তাদের কাছে নেই। এমনকি
হোয়াটসঅ্যাপ বার্তা কবে কখন পাঠানো হয়েছিল তারও কোনো উত্তর নেই দুদকের কাছে। দর্শক, এখানে আমাদের বিশ্লেষণ হলো, আন্তর্জাতিক ক্ষেত্রে সাড়া ফেলানো এমন একটি মামলার বিচারের ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বোধহয় বাংলাদেশের সাক্ষ্য আইনটি পড়ে দেখেননি। বাংলাদেশের সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্টের চ্যাপ্টার 5 এর সেকশন 65B এ অ্যাডমিসিবিলিটি অব ডিজিটাল রেকর্ডস বা ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে কঠোর বিধান রয়েছে। আইনের ধারা 65B এর উপধারা 4 অনুযায়ী ইলেকট্রনিক্স রেকর্ড যেমন স্ক্রিনশট, চ্যাটলগ, ইমেল ইত্যাদি আদালতের প্রমাণ হিসেবে পেশ করতে হলে অবশ্যই একটি বাধ্যতামূলক সনদ বা ম্যান্ডেটরি সার্টিফিকেট জমা দিতে হয়। এই সনদে প্রমাণ করতে হয় যে ডিজিটাল প্রমাণটি যে কম্পিউটার বা ডিভাইস থেকে নেওয়া হয়েছে সেটি সচল ছিল এবং প্রমাণের অখণ্ডতা বা ইন্টিগ্রিটি বজায় আছে। এই সনদ ছাড়া ডিজিটাল প্রমাণ গৌণ সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য। দর্শক, এই রায়ের পর দেখা যায় সবশেষ প্রশ্নটি হলো, যেহেতু টিউলিপ ব্রিটিশ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার বেশ সুসম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা। গার্ডিয়ানের মতো প্রভাবশালী সংবাদমাধ্যম লিখেছে, এই রায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে। যদিও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি, কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ড্যারেন জোন্স। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ড্যারেন জোন্সের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে। তিনি বলেছেন, বাংলাদেশে যে বিচার হয়েছে তার সাথে টিউলিপ জড়িত নন, এমনকি এটা আইনি পরিস্থিতির চেয়ে অনেক বেশি রাজনৈতিক পরিস্থিতি বলেই তারা মনে করেন। সব মিলিয়ে এই রায়টি একটি রাজনৈতিক মেসেজ, যার গন্তব্য ঢাকা থেকে নয়াদিল্লি হয়ে লন্ডনের পার্লামেন্ট পর্যন্ত বিস্তৃত। এই রায়কে ঘিরে ঢাকা ও লন্ডনের দূরত্ব কেমন হয় সেটি দেখার জন্য অপেক্ষা করুন। এখন থেকে প্রায় 4-5 ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন। আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে। আর যতটুকু তথ্য আছে, খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি। এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোঁয়াশা এবং কুয়াশা আছে, আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি, প্রথম আলোর, আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই, প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন, তবে দেখার সুযোগ পাননি, কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে ওনাকে আইসিইউতে, এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, তিনি এখন ওই অবস্থায় আছেন। অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। বলার মতন কোনো কন্ডিশনে তিনি এখনো আসেননি। তো গত বুধবার থেকেই প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন। সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্য উপাত্ত জানা যাচ্ছে যে তিনার শারীরিক অবস্থা আসলেই খারাপ। কথা বলতে পারেন না, আমাদের সোজা ভাষায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না, আমাদের লোকাল এরিয়াতে বলে যে জব বন্ধ হয়ে গেছে। হয়তোবা তারেক রহমানের জন্য অপেক্ষা। তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে, বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন। তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন। এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে? কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া, আমরা কথা বলি বা দেখি, চিনি, বুঝি, সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয়। আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই, তারপরেও মেকানিজমের মাধ্যমে, মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয়, ফুসফুসকে সচল রাখা হয়। তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনো ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা এখনো আসলে ঘোষণা করা হয়নি। আর গেল রাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা, আপনি দেখছেন যে ট্রাক, তারপর হচ্ছে ব্যারিকেড, পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস, এগুলো দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, সম্ভবত তিনি মারা গেছেন। এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে। এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে। আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভিআইপি হিসাবে যেই
মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে। এখন ওইটাও হতে পারে যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয়, সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে মানে নর্মাল প্রটোকল দলীয়গুলো থাকে না, একটা স্পেশাল নিরাপত্তা, যেমন শেখ হাসিনার পরিবার এসএসএফ নিরাপত্তা পাইতো। তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এসএসএফ এর প্রটোকল পাবেন। আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি, ওনার নিজস্ব যে সিকিউরিটি, পাশাপাশি হচ্ছে এসএসএফ নিরাপত্তা, ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। তবে সবশেষ আমরা যদি এক কথায় বলি, বেগম খালেদা জিয়া সম্ভবত আর বেশিক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিজ, যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন, আসলে বেঁচে নাই। এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে। সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলো যে মারা গেছেন, এটা আসলে শতভাগ সঠিক না। যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন, তিনি এখনো আমরা ধরে নিতে পারি জীবিত আছেন। জনাব তারেক রহমান আসলে হয়তো বা পরবর্তী আপডেট আমরা পাবো, বা আজকের দিনেও হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে। তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তৌফিক দান করুক। রাজনীতির জন্য ওনার আর কোনো রকম কিছুই নেই এই মুহূর্তে, একমাত্র সন্তান বা তার পরিবার যারা আছেন